first time. Wow! Assalamu alaikum and hello everyone. Welcome to Eva's Lifestyle. লিয়ানা যখনই বাসায় থাকে তখনই এই যে ব্যালকনির যে ডোর আছে আর কার্টেন্স আছে এটা অলওয়েজ মানে একটু ভিড়িয়ে রাখে। কেন এই কাজ করে আল্লাহই জানে। আমার আবার বেশি অন্ধকারে থাকতে ভালো লাগে না। সো যতবারই ও এই কাজ করে আমি যখন বেডরুমে আসি কোনো একটা কাজ করতে এগুলো ভিড়ানো দেখলে দেখা যায় যে আবার আমি খুলে দেই। ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমি এয়ার ফ্রায়ারে কেক বানাবো, তাও হচ্ছে আবার ক্রিম চিজ কফি কেক। তো তার জন্য এখানে সবকিছু আমি রেডি করে নিয়েছি। তো কি কি নিয়েছি আপনাদেরকে একটু করে বলে দেই। এখানে হচ্ছে হাফ কাপ ময়দা লাগবে, তবে আমি আজকে আটা নিয়েছি, আমার বাসায় ময়দা নেই। এখানে হচ্ছে 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দেন 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, মানে মিষ্টি যতটুকু আপনারা খেতে পছন্দ করেন ততটুকুই নিবেন। এখানে হচ্ছে হাফ চা চামচ আপনার বেকিং পাউডার, একটা ডিম, আজকে আমি একটা ডিম দিয়ে ট্রাই করছি যেন নষ্ট হলে সমস্যা না হয়। এখানে হচ্ছে হাফ চামচ কি বলে সেটাকে কফি আমি একটু পানিতে গুলিয়ে নিয়েছি। লাগবে হচ্ছে সামান্য কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স। আর এই কেকের মধ্যে হচ্ছে আমি কোথাও মানে কি বলে তেল দিতে দেখিনি, বাট আমি নিজে থেকে ভাবলাম যে 1 চামচের মতো হচ্ছে ঘি ইউজ করব। লাগবে হচ্ছে ডানো ক্রিম কিংবা হেভি ক্রিম, এখান থেকে আমি 1 টেবিল চামচ দিব। তারপর যেহেতু চিজ ক্রিম কেক, সো চিজ ক্রিম ছাড়া তো হবেই না, সো এখান থেকে আমি 3 টেবিল চামচ দিব। আর হ্যাঁ, এই সবগুলো কিন্তু এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, এটা আরেকটা মজার ব্যাপার। সো দেখি যে কি হয়। এখানে হচ্ছে আমি একটা মোল্ড নিয়েছি, তারপর একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। তারপর যেটা বলেছিলাম যে ব্লেন্ডারের জগে সবকিছু ব্লেন্ড করব। আর এখন সেই মিক্সচারটা হচ্ছে মোল্ডের মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি। আমি জানি না হবে কিনা, বাট একটু রিস্ক নিচ্ছি আর কি, দেখি কি হয় আর কেমন হয় খেতে। এখন এই মোল্ডকে ড্যাব ড্যাব করে দেব। বিসমিল্লাহ। একশো ষাটে আমি 20 মিনিটের জন্য দিয়েছি, কারণ হচ্ছে আরো বড় কেক হলে দেখা যায় যে 160 মানে টেম্পারেচারে হচ্ছে 40 মিনিটসের মতো বেক করে। তা আমি 20 মিনিটস দিয়ে দেখছি কি হয়, না হলে পরে আবার অ্যাড করব।
এয়ার ফ্রায়ারে কেকটা দিয়ে এসে যে জিনিসপত্রগুলো বের হয়েছিল ওইগুলো ওয়াশ করে বাকি সবকিছু গুছিয়ে নিচ্ছি। মানে বেকিং করতে গেলে এক যন্ত্রণা মানে এত জিনিসপত্র বের হয়। তো বেকিং করতে ভালোই লাগে কিন্তু এই জিনিসপত্রের জন্য না খুব বিরক্ত লাগে মাঝে মধ্যে। মন চায় না যে কিছু একটা করি। বলেন দেখি আমার কেকটা হয়েছে কিনা। ওয়াও, হোয়াট আ পারফেক্ট কেক! এত সুন্দর ফুলেছে মানে আমি তো খুশি হয়ে গিয়েছি আমি অনেক। দেখি এখন এটা হয়েছে কিনা ভিতরে নাকি আমার আরো হবে। একদম পারফেক্ট হয়েছে কেকটা। মানে 20 মিনিটসে মানে একটা কেকের আর হাফ কাপ ময়দার কেক। তো একটু ঠান্ডা হোক তারপর মোড আউট করবো। আচ্ছা, কেকটা দেখার পর আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে। বাট আমি ইচ্ছা করেই হচ্ছে এরকম করে বানিয়েছি। কারণ আপনারা দেখেছেন যে আমি যখন মোল্ডে পেপার দিয়েছি তখন কিন্তু একটু কুঁচকানো অবস্থাতে ছিল। আমি জানি যে এটা বের করার পর এরকম হবে। আর এরকম বানানোর কারণ হচ্ছে আমি যে ভিডিওটা দেখেছি ওনারটাও সেম এরকমই ছিল। মানে চারপাশটা হচ্ছে একটু কুঁচকানো টাইপ ছিল। তাছাড়া কেকের যেই আপনার টেক্সচার একদম স্পঞ্জ কেক যেটাকে বলে এটা কিন্তু সেই কেক না। এটা মানে দেখতে অনেকটা হচ্ছে সন্দেশ টাইপের প্লাস হচ্ছে মানে পিঠার মতোও বলতে পারেন। কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর বানিয়েছি। যদি মানে স্পঞ্জ কেক যেভাবে বানায় মানে ইলেকট্রিক বিটার দিয়ে সুন্দর মতো বিট করে ফোম করে ওইভাবে যদি বানান তাহলে মানে ওইরকম স্পঞ্জ কেক হবে। যেহেতু আমি জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে বানিয়েছি তার কারণে হচ্ছে কেকটা কিন্তু এরকম হয়েছে। বাট বিলিভ মি এই কেকটার টেস্ট এত মজা ছিল আর মুখে দেওয়ার সাথে সাথেই হচ্ছে মিলিয়ে যাচ্ছিল। প্লাস হচ্ছে আপনার ক্রিম চিজ, ক্রিমের এত সুন্দর একটা ফ্লেভার মানে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আর যদি আপনাদের এই টেক্সচার পছন্দ না হয় তো আপনারা এই স্পঞ্জ কেক যেভাবে বানায় ওইরকম করেই বিট করে বানাবেন সেম ইনগ্রিডিয়েন্টস। আর এয়ার ফ্রায়ারে হচ্ছে আপনার একটা ডিমের হলে হাফ কাপ ময়দার হলে ২০ মিনিট আর যদি ১ কাপ ময়দা ২ কাপ ডিম দেন তাহলে হচ্ছে ৪০ মিনিটের মতো বেক করবেন। আমি তো এরপর মানে যখনই কেক বানাবো অবশ্যই এয়ার ফ্রায়ার ইউজ করব। কারণ আমার খুব ভালো লেগেছে মানে কেকটা বানানোর পর। এত সুন্দর হবে আমি তো চিন্তাই করতে পারিনি। তাছাড়া এয়ার ফ্রায়ারে না আমার হচ্ছে তেমন একটা জিনিসপত্র রান্না করা হয় না। খুব কাজের একটা জিনিস। কারণ হচ্ছে আমার বাসায় গ্যাস আছে। আর সবচেয়ে বেশি প্রবলেম যেটা, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে কোনো কিছু রান্না করতে গেলে অনেক সময় লাগে। ধরেন আপনি ১০ মিনিটে যেই রান্নাটা চুলার মধ্যে করতে পারবেন, এয়ার ফ্রায়ার দিলে আপনাকে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। তো যার কারণে আমি চিন্তা করি যে থাক আমার বাসায় তো গ্যাসের প্রবলেম নেই, সো আমি চুলাতেই রান্না করে ফেলি। তবে যাদের বাসায় হচ্ছে মানে লাইনের যে গ্যাস সেটা না থাকে, মানে ইলেকট্রিক সবকিছু দিয়ে করেন কিংবা মানে সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য এয়ার ফ্রায়ার হচ্ছে বেস্ট একটা অপশন। ওকে, এয়ার ফ্রায়ারের অ্যাডভার্টাইজমেন্ট শেষ। এখন আপনাদের সুন্দর কিছু কমেন্ট পড়ি। কারণ লাস্ট কয়েকদিন ধরে আপনারা আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছেন। কিন্তু আমার হচ্ছে কমেন্টগুলো তেমন করে পড়া হচ্ছে না। তো ভাবলাম যে আজকে কয়েকটা কমেন্ট পড়ি। যেমন তাহসিন আসফি আইডি থেকে আপু বলছিলেন, "আমার ভিডিও এবং কুকিং নাকি আপুর অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু।" প্লাস হচ্ছে মানে আগে লাভলি আপু প্লাস হচ্ছে আরো কয়েকজন আপু বলতেন যে মিস্টার ডিআইওয়াই এর কাছে গেলে কিংবা ওইখানে গেলে আমার কথা আপুদের মনে পড়ে। তো ঠিক সেদিন হচ্ছে আদিয়ান আনাস আইডি থেকেও আপু বলছিলেন উনি মিস্টার ডিআইওয়াই এর যে আউটলেট আছে ওটার সামনে দিয়ে যাচ্ছিলেন আর তখন নাকি আপুর আমার কথা মনে পড়ছিল। প্লাস হচ্ছে প্রজাপতির ডানা আইডি থেকে আপু বলছিলেন যে উনি ওনার হাসব্যান্ড মানে ভাইয়ার সাথে কথা বলছিলেন আর ঘর কালার করছিলেন। আর আমাকে নিয়ে আরকি গল্প করছিলেন। তো এই যে এই ব্যাপারগুলো না আমার কাছে খুব ভালো লাগে। মানে যখন আপনাদের এই কমেন্টগুলো পাই মনে হয় আমি অনেক খুশি হয়ে যাই যে আপনারা বিভিন্ন জায়গায় যান, যাওয়ার পরে আমার কথা মনে করেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি মানে ঘরের টুকিটাকি কাজ করছি আরকি আর আপনাদের কমেন্টগুলো পড়ছি। যেমন
আমার এই বেডরুমটা রিভিউজ আপনাদের দিলাম। সরি, বেডরুম মেকওভার। মানে আজকে আমার কি হয়েছে? আসলে হয়েছে কি, আমার বাসায় হচ্ছে গেস্ট আছে আজকে। তা আমি ওই অবস্থাতেই ভয়েস ওভার দিচ্ছি। সো তাড়াহুড়ো করতে গেলে মানে এরকম মানে কথা আটকিয়ে যায়, প্রবলেম হয়। প্লিজ কিছু মনে করবেন না। তো এই বেডরুমের যে কার্টেন্স আছে এগুলো কোন জায়গা থেকে কিনেছি? এই কার্টেন্স গুলো আমি হচ্ছে হোমটেক্স থেকে কিনেছিলাম। যখন লাগাচ্ছিলাম তখন বলেছি এবং দেখিয়েছি। তো যাই হোক, যে আপুটা কমেন্ট করেছেন উনি হয়তোবা আগের ভ্লগগুলো দেখেননি। আচ্ছা, এই যে ড্রেসটা দেখেন, আমি আপনাদেরকে এই ড্রেস দেখিয়েছি কিনা আমার মনে নেই। কুরবানি ঈদের সময় কিনেছি। বাট স্টিল এই ড্রেসটা আমার পরা হয়নি। শুধু এই ড্রেস না, আমি যে হচ্ছে অনেক শখ করে অলিভ কালারের একটা ড্রেস কিনেছিলাম, একটু শর্ট প্যাটার্নের, ওইটা এখনো পর্যন্ত আমি টাচ করেই দেখিনি। মানে এত শখ করে হচ্ছে ড্রেসগুলো কিনেছি কিন্তু আমার পরা হয়নি। কারণ পরার মতো আমি হচ্ছে কোথাও মানে জায়গা খুঁজে পাচ্ছি না। কারণ দেখা যায় বাইরে বের যে হই না তা না। সবসময় বের হচ্ছি কিন্তু কোনো একটা কাজে বের হচ্ছি। আর সেই কাজ কমপ্লিট করে দেখা যায় যে ওইখানেই কিছু একটা খেয়ে চলে আসছি। মানে একটা আছে না যে একটু ঘুরার উদ্দেশ্যে বের হওয়া, ঐরকম করে বের হতে পারছি না। তারপর এই ড্রেসটাও আমি জাস্ট ঈদের দিন বাসাতে পরেই একটু ফটোগ্রাফি করেছিলাম। এরপর আমার আর পরা হয়নি। এই হচ্ছে আমার অবস্থা। আচ্ছা, রূপালী আপু কচু সম্পর্কে জানতে চাচ্ছিলেন। কচু আমি ফুল সিদ্ধ করে তারপর ফ্রোজেন করি। কারণ এরপর যখন ফ্রাই করি না তখন সময়টা কম লাগে। এমনিতে তো দেখা যায় যে বেগুন, পটল কিংবা কাঁকরোল যেটাই আমরা ভাজি না কেন অল্প একটু কিন্তু পানি এড করি সিদ্ধ হওয়ার জন্য। আর কচু যদি আপনি ফুল সিদ্ধ করে রাখেন তাহলে পরে আর পানি দেওয়া লাগে না। প্লাস হচ্ছে মানে রান্না করতেও একটু কম সময় লাগে। ডিপ রোস্ট করে মসলা মেখে ম্যারিনেট করে রাখি। এরপর হচ্ছে ডিরেক্ট তেলে অল্প আঁচে ভেজে নেই। আর এভাবে করে খেলে না আমার কাছে একটু বেশি মজা লাগে আরকি। তো যাই হোক, এখানে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন সিঙ্কের উপর রাখা, এটা নিয়ে লাস্ট কয়েকটা ভ্লগ ধরে মানে কেউ না কেউ কমেন্ট করে যাচ্ছেন। তো যদিও আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেই, তারপর ভাবলাম আজকে ব্লগের মাধ্যমে বলে দেই। এই বাস্কেট আমি দারাজ থেকে কিনেছিলাম। আর এটা কিন্তু এখন বিভিন্ন অনলাইন পেজে পাওয়া যায়। তো আপনারা খুঁজে দেখতে পারেন। তো এখানে আজকে আমি সুজি কিনেছি। নরমালি সুজি আমার কেনা হয় না। কারণ এটা খুব জলদি এক্সপায়ার্ড হয়ে যায়। প্লাস এতগুলি সুজি আমার না খাওয়া হয় না। কারণ হালুয়া ছাড়া আর তেমন স্পেশাল কোনো কিছু তো আমি বানাই না। বাট আজকে আমি আবার কিনেছি। কারণ ওই যে হালুয়া বানাবো। কয়েকটা দিন ধরে আমার নিউজ ফিডে ক্যারামেল সুজির হালুয়ার এতগুলো ভিডিও আসছে। তো আমি এটা দেখে ভাবলাম যে এটা তো আমার বাসায় ট্রাই করতেই হবে। তো যেই চিন্তা সেই কাজ। তবে আজকে আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করব না। কারণ এটা একদম খুবই সিম্পল একটা রান্না। আপনারা সবাই কম বেশি পারেন। তো এই যে সুজির হালুয়াটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তবে সত্যি বলতে এটা যতটা একবারে মানে হাইপ তোলা একটা রেসিপি, খেতে অতটা আহামরি তেমন কিছু না। মানে নরমাল হালুয়া বানালে খেতে যেমন টেস্ট লাগে, আমার কাছে না ঐরকমই লেগেছে। মানে স্পেশাল কোনো কিছু মনে হয়নি। তো এখানে আমি বানানোর শেষে ভেবেছিলাম একটু বাদাম দিব। পরে মনে হলো যে বাদাম দিলে লিয়ানা খাবে না। তাই জাস্ট একটা ব্ল্যাক কিশমিশ দিয়ে একটু করে ডেকোরেশন করে নিলাম। আরেম আজকে আমাকে বলেছে চা বানানোর জন্য। তাও সেটা বলত না। হয়েছে কি, গতকালকে হচ্ছে আমাকে বলেছিল সিপি থেকে এই চিকেনটা আমাকে খাওয়াবে। সে নিজেই বলেছিল কিন্তু বাসায় আসার পর ভুলে গিয়েছে। তো যখন আমি ওকে বললাম তখন সে দৌড় দিয়ে গেল এই চিকেনটা আনার জন্য। আর মানে যেহেতু অলমোস্ট তখন 8:45 র মতো বাজে, এর জন্য বলছিল যে পারলে তুমি চাটা বানিয়ে নাও। তো যেহেতু সে আমার জন্য কিছু একটা আনতে গিয়েছে তো ভাবলাম যে কেন না আমি তাকে চাটা বানিয়ে খাওয়াই।
সো টুকিটাকি কাজ করছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।